নিহান কনুইয়ের আড়াল থেকে দেখতে পাচ্ছে আখির মুখ ভরা হাসি। অন্য সময় আখির মুখের এমন ঝলমলে রোদ্দুরের মতো হাসি দেখে হয়তো তৃপ্ত বুকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো, কিন্তু এই মুহূর্তে আখির মুখের হাসিটা মোটেও সহ্য হলো না নিশানের। হাসারও তো একটা সঠিক সময় আছে। এমন একটা পরিস্থিতিতে মেয়েটার কি হাসি ছাড়া আর কিছুই পেল না? নিশান ধপ করে উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। আখি বেকুব বনে চেয়ে রইল শুধু। বুঝে উঠল না কেউ কি করে এমন ধূপধাপ ঘুম থেকে উঠে ঝুপঝাপ রুমের বাইরে চলে যেতে পারে। রোদের তেজ বাড়ছে নিজ গতিতে, যেন গরমে সিদ্ধ হয়ে যাওয়ার জোগাড়। রোদের তেজ গায়ে মেখে জাগ্রত আর ফাল্গুনি বসে আছে রিকশায়। সারা রাত দুজনে একসাথে বসে মশার কামড় খেয়ে পার করেছে, কেউ ঘুমোতে যায়নি। তারপর ভোর 5টায় সবাইকে বিদায় জানিয়ে রওনা করেছে গাজীপুরের উদ্দেশ্যে। ফাল্গুনি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে যথাসম্ভব। মনে তার কেমন একটা করছে, ফাল্গুনি বুঝতে পারছে না এটা ভয় নাকি অন্য কিছু। আর জাগ্রত বসে আছে উত্তেজনা আর উৎফুল্লতা নিয়ে, ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। জাগ্রত চেয়েও পারছে না একদম স্বাভাবিক হয়ে বসে থাকতে। ফাল্গুনি তার সাথে তার নীড়ে যাচ্ছে, তারই সঙ্গী হয়ে কথাটা মনে করতেই মুখে এক চিলতে হাসি এসে যাচ্ছে। এখন থেকে তার কাছেই থাকবে মেয়েটা। কিভাবে দিন শুরু হবে, কিভাবে রাত শুরু হবে, কিভাবে নিজ হাতে তাকে রেঁধে বেড়ে খাওয়াবে, মাঝে মধ্যে খাইয়েও দেবে, এমন হাজারো চিন্তায় ডুবে ডুবে মুস্কি মুস্কি হাসি ধরে আছে জাগ্রত নিজ ঠোঁটে। এর মাঝেই ফাল্গুনির গলা পেয়ে ঘাড় ফিরিয়ে হাসি মুখে তাকালো পাশে। ফাল্গুনি বলল, আপনি তো বলেছিলেন 10 মিনিটও লাগবে না বাসায় পৌঁছাতে, অথচ রিকশায় উঠেছি 15-20 মিনিট হতে চললো, আর কত দূর? ফাল্গুনির কথা শুনে জাগ্রতর মাথায় বাজ পড়ার মতো অবস্থা। আশেপাশে চেয়ে দেখে বাসা থেকে 10 মিনিটের দূরত্ব এসে গেছে। রিকশাওয়ালাকে শুধু এলাকার নাম বলে উঠেছিল, কিন্তু বাসার যথাযথ অবস্থান বলেনি। তাই রিকশাওয়ালাও মনের সুখে প্যাডেল ঘোরাতে ঘোরাতে এগিয়ে যাচ্ছে এলাকার শেষ মাথায়। আর জাগ্রত, সে তো মশগুল ছিল নিজের কল্পনার জগতে। জাগ্রত ফাল্গুনির চোখে আর চোখে চেয়ে দেখে রিকশাওয়ালাকে রিকশা ঘোরাতে বলল। যথাযথ ঠিকানা বলে আরেক দিকে মুখ করে রইল, মুখ চোখ খিল মেরে রেখে। লজ্জা করছে একটু একটু। ফাল্গুনির সাথে প্রথম দিনেই এমন হতে হলো। ফাল্গুনি বুঝতে পারলো তারা বাসা থেকে দূরে এসে গেছে, বুঝেও কোনো প্রশ্ন করলো না, একভাবে বসে রইল। কয়েক মিনিট অতিক্রম হলো নীরবতায়। রিকশা এসে থেমে গেল 3 তলা একটি বাড়ির সামনে। রিকশা থামতেই আগে আগে নেমে গেল জাগ্রত। ভাড়া মিটিয়ে ব্যাগ হাতে নিয়ে ফাল্গুনিকে ইশারা করলো ভেতরে এগিয়ে যেতে। ফাল্গুনি নিশ্চুপ এগিয়ে গেল সাদাসিধা ঘরানার বিল্ডিং এর ভেতরের দিকে। সিঁড়ি ভেঙে ওপরে উঠে দোতলায় গিয়ে থেমে গেল জাগ্রত। তালা খুলে ভেতরে প্রবেশ করলো ফাল্গুনিকে নিয়ে। তবে ভেতরে প্রবেশ করার সময় ফাল্গুনির হাতটা টুক করে বন্দি করে নিয়েছে নিজ হাতের মুঠোয়। ফাল্গুনি তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি তাতে। জাগ্রতর বাসাটায় একটি অ্যাটাচ বাথরুম সহ একটি বেডরুম, একটি ডাইনিং রুম ও ছোট্টখাট্ট একটি কিচেন রুম দেখতে পেল ফাল্গুনি। জাগ্রত ফাল্গুনির হাত ধরে নিয়েই সবটা ঘুরিয়ে দেখালো আর বলল, সামনের মাসে বড় একটা বাসায় উঠবে দুজন। এতদিন তো একা একা ছিল, তাই ছোট বাসা নিয়ে থেকেছে। এখন আর এ বাসা চলবে না দুজনের। জাগ্রত ফাল্গুনিকে ভেতরে গিয়ে কাপড় বদলে ফ্রেশ হতে বলে নিজে গিয়ে ঢুকলো রান্নাঘরে। ঝটপট নুডলস বানিয়ে দিল চুলায়। সকালের নাস্তা হিসাবে ডিম দিয়ে নুডলস খুব একটা খারাপ হবে না। জাগ্রত নুডলস হতে হতে ফাল্গুনি হাত মুখ ধুয়ে মায়ের সাথে কথা বলে নিল, তারপর চলে এলো রান্নাঘরে। ফাল্গুনিকে টেবিলে বসতে বলে 2 বাটি ভরে নুডলস বেড়ে নিয়ে জাগ্রত বসে পড়লো এক পাশে চেয়ার টেনে। জাগ্রতর বসতে দেরি হলেও নুডলস মুখে পুড়তে দেরি হয়নি। এদিকে ফাল্গুনি চামচ হাতে বাটির দিকে চোখ রেখে তাকিয়ে আছে অলস অভিব্যক্তি নিয়ে। জাগ্রত চতুর্থবারের মতো নুডলস মুখে পুড়ে ফাল্গুনির দিকে চেয়ে দেখে সে এখনো একটুও মুখে তোলেনি। কি হলো, খাচ্ছ না যে? নুডলস পছন্দ নয়? আমি কি অন্য কিছু করে দেব? আসলে অফিসের টাইম হয়ে আসছে তো, তাই তাড়াতাড়ি ঝটপট এটাই করে ফেলেছি। তোমাকে জিজ্ঞাসা করা, আমি খেয়ে নিচ্ছি, আমার কোনো সমস্যা নেই। আপনি খেয়ে দিয়ে অফিসের জন্য তৈরি হয়ে নিন। আর আজকের পর কোনোদিন রান্নাঘরে ঢুকবেন না, কোনোদিনও না। জাগ্রত মুখ ভর্তি নুডলস নিয়ে চোখ বড়সড় করে তাকিয়ে রইল নিচের দিকে। বুঝতে পারল না এটুকু সময় কি করে ফেললো সে। জাগ্রত জিজ্ঞেস করবে করে ফাল্গুনের দিকে তাকাতেই দেখে সে এক হাতে নুডলসের বাটি চেপে ধরে আরেক হাতে বাটি নিয়ে কাত করে ধরে রেখেছে। বাটি থেকে তেলের ধারা বইছে ঝর্ণার জলের মতো। জাগ্রত এই আকর্ষণীয় দৃশ্য অবলোকন করে জিভ কামড়ে ফটাফট খাওয়া শেষ করে চলে গেল রুমে। ফাল্গুনি খাওয়া শেষ করে রুমে এসে দেখে জাগ্রত ফর্মাল ড্রেসে বসে আছে বিছানায়। ফাল্গুনিকে দেখে জাগ্রত বসতে বলল তার পাশে। ফাল্গুনি বিনা বাক্যে 1.5 হাত দূরত্ব নিয়ে বসে পড়লো এক পাশে। আপনি এখনো বসে আছেন যে? অফিসের জন্য বের হবেন না? বেরোনোর জন্য 15 থেকে 20 মিনিট হাতে আছে এখনো। কিছু বলবেন? তোমার ফোন নাম্বারটা, মানে কখন কি প্রয়োজন পড়ে, তুমি তো একা থাকবে বাসায়, তাই আর কি। নাম্বারটা তুলুন। থ্যাঙ্কস। আর কিছু? আমি দুপুরে ক্যান্টিনে খেয়ে নেব, আর তোমার খাবারটা কাউকে দিয়ে পাঠিয়ে দেব। আজ তো বাজার করার সময় নেই, তাই আজকের মতো ম্যানেজ করে নাও। কাল সকাল সকাল বাজার তুলে আনবো না হয়, মানে বাজার করে আনবো না হয়। আর আর একটা আবদার ছিল, বলবো? বলতে তো আর দোষ নেই, বলে ফেলুন। আমি একটু রোজ অফিসে যাওয়ার আগে তোমার কপালে যদি
মানে মানে করে জাগ্রতর কথা শেষ হলো না, ফোনের রিংটোন বেজে উঠল পুরো উদ্যমে, আর জাগ্রত চুপ করে গেল তৎক্ষণাৎ। ফাল্গুনী এক ধ্যানে বসে মনোযোগ দিয়ে জাগ্রতর কথা শুনছিল। তার অবচেতন মন বুঝতে পারছিল পাশে বসা মানুষটার মানে মানে করে চাওয়া আবদারের তাৎপর্য। তখনই ফোনের রিংটোন শুনে ঘোর ভাঙল অচিরেই। ফোন হাতে নিয়ে নাম না দেখেই তড়িঘড়ি করে রিসিভ করে কানে তুলে নিল মুখ ছোট করে। ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী গলায় উৎকণ্ঠিত ডাক, ফাল্গুনী। সোহাগের গলা শুনে একটু দমে গেল ফাল্গুনী। জাগ্রতর পাশে বসে কথা বলতে অস্বস্তি বোধ করলো। ফোনটা কেটে দিতে আরো বেশি বাদ অনুভূতি হলো। জাগ্রত তো প্রথম দিনেই সোহাগকে অপছন্দ করেছিল, আজ তার সামনে কথা বলে যদি কিছু মনে করে, এই ভাবনায় দ্বিধাদ্বন্দ্ব নিয়ে উত্তর দিল ফাল্গুনী, হ্যাঁ কেমন আছেন বলুন। ভালো আর থাকতে দিলে কোথায়? গতকাল সকালে তোমায় ফোন দিলাম কেটে দিলে, মেসেজ করে বললে পরে কথা বলবে, বিকালে ফোন দিলাম রিসিভ করলে না, আর রাতে তো ফোন অফ করেই রেখে দিয়েছিলে। আমার তো তোমার উপর রেগে থাকার কথা ছিল, আর উল্টো তুমি কি না আমার উপর রাগ করে কথা বলা বন্ধ করে রেখেছো। আমি আপনার উপর কেন রাগ করব? আপনি ভুল বুঝছেন, আসলে আমি একটু ব্যস্ত ছিলাম আখিকে নিয়ে, বুঝতেই তো পারছেন বিষয়টা কতটা সেন্সিটিভ। আচ্ছা বাদ দাও এসব। মাসিমার সাথে ভালো করে কথা হয়েছে? আর তুমি ফিরবে কবে? আমি কিন্তু বলে রাখছি, তুমি অবশ্যই আমার সাথেই ফিরবে। আমি কিন্তু কোনো না শুনবো না, শুধু সময়টা বলে দিও, বান্দা হাজির হয়ে যাবে। আমি এখন বরিশালে ফিরবো না সোহাগ, আপনি নিজের সময় সুযোগ বুঝে চলে যান। জাগ্রতর গুরুত্বপূর্ণ কথার মাঝে ফাল্গুনীর ফোন চলে আসায় এমনিতেই একটু বেজার হয়ে গেছিল তার মনটা। তার ওপর আবার এতক্ষণের বার্তালাপের পর সোহাগের নামটা শুনে মস্তিষ্কে চট করে জ্যাম বেঁধে গেল। বাসের পুরো ঘটনা মনে মনে ওলটপালট হতে লাগলো। সোহাগের নাম শোনার পর বসে থেকে একটুও সময় নষ্ট করলো না, উঠে গিয়ে ফাল্গুনির সামনে দাঁড়িয়ে দুজনের ফোন আলাপের মাঝে বলে উঠল, ফাল্গুন, আজ থেকে রোজ আমি অফিসে যাওয়ার আগে তোমার কপালে চুমু এঁকে যাব। এই সময়টা আজ থেকে শুধুই আমার, তাই কোনো আলতু ফালতু কাজে আমার সময়টা একদম নষ্ট করবে না। আর তোমার হাতে যত কাজই থাক না কেন, এই সময়টা শুধু আমার জন্য তুলে রাখবে। জাগ্রত ফাল্গুনির চোখে চোখ আবদ্ধ করে কথা শেষ করলো। ফাল্গুনির মাথার দুপাশে হাত রেখে কপাল বরাবর ঠোঁটো ছোঁয়ালো আলতো করে, তারপর সরে আসতে গিয়েও আবার কাছে গেল খানিক। ফাল্গুনির যে কানে ফোন চেপে ধরা, সেই কানের পাশে শব্দ করে চুমু খেলো টুপ করে। তারপর জাগ্রতকে আর কে পায়, রমরমা পায়ে হেঁটে আসছি বলে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। এদিকে ফাল্গুনি এখনো ফোন ধরে আছে কানে। ওদিক থেকে এদিকের চুমুর শব্দ পেয়ে যে ফোন ভেঙে বসে আছে কেউ, তা টের পেল না সে। জাগ্রতর ছোঁয়ায় দুনিয়া হারা হয়ে যেখানে ফোন ভাঙারই টের পায়নি, সেখানে হৃদয় ভাঙার শব্দ আর কি শুনবে। ফাল্গুনির চোখ বন্ধ করে ফোন কানে নিয়ে বসে রইল। অনুভব করতে লাগলো হৃদয়ের হিসেব ছাড়া ধুকপুকানি, অনুভব করলো হৃদয়ের কম্পন, আবিষ্কার করলো নিজেকে নতুন ভাবে। আখি সবার সাথে বসে আছে ড্রয়িং রুমে, সবাই থাকলেও নিশান এখানে অনুপস্থিত। সেই কখন থেকে দেখতে পাচ্ছে না সে নিশানকে। আকুল হয়ে দাঁড়িয়ে আছে নিশানকে একটু দেখার জন্য, একটু কথা বলার জন্য। সকালে সেই যে উঠে বেরিয়ে গেল ঘর থেকে, তারপর আর দেখাই পেল না। কাল থেকে আখির খুব ইচ্ছে করছে নিশানের বুকে পড়ে কান্না করতে, কান্নায় কান্নায় ভাসিয়ে দিতে ইচ্ছে করছে নিশানের সমস্ত অভিমান অভিযোগ, কিন্তু কথাই তো বলছে না মানুষটা। তার কি একটুও কষ্ট হচ্ছে না এমন মুখ ফিরিয়ে থাকতে? বুকটা ফাঁকা ফাঁকা লাগছে না তার প্রিয়তমাকে বুকে টেনে নিতে না পেরে? এত নিষ্ঠুর কি করে হতে পারে মানুষটা? হাজারো আক্ষেপ, অভিযোগ আর অভিমানে স্থান কাল ভুলে অবচেতন মনে নিজের অজান্তেই কেঁদে ফেলল আখি। চোখের অশ্রু বিসর্জন দিল দানা দানা মুক্তোর মতো। চোখের জল মুছতে গিয়ে ঘোর ভাঙল আখির। মনে পড়ল চারপাশে বসে আছে সবাই। মাথা নিচু করে ভেজা গাল আর ভেজা চোখ মুছে নিল তৎক্ষণাৎ। মুছতে না মুছতেই আবারও চোখের কোল ভিজে উঠল একইভাবে। অথচ কান্নার না আছে কোনো শব্দ, আর না আছে কোনো ফুপিয়ে ওঠার গা ঝাঁকানি। ড্রয়িং রুমে বসেছিল নিশানের দিদি দোলা তার স্বামী দেবর ননদকে নিয়ে। আখি তাদের গল্পের নীরব দর্শক হয়ে বসেছিল। হঠাৎ করে আখিকে মাথা নিচু করে চোখ মুছতে দেখে দোলা আর তার ননদ সিমি আখিকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে, কাঁদছো কেন? আখি সবার কাছে ধরা পড়ে আরো একটু কেঁদে উঠল। গা ঝাঁকিয়ে ফোপাতে ফোপাতে মাথা নেড়ে বোঝালো তার কিছুই হয়নি। দোলা এদিকে তার দেবর সৌম্যকে পাঠালো ওর রুমে নিশানকে ডেকে পাঠাতে। সকালের নাস্তা শেষে সৌম্যের রুমে গিয়ে শুয়ে আছে সে। সৌম্য নিশানকে ডেকে নিয়ে এলে সে এসে দেখে আখি নীরব হয়ে বসে আছে, কিন্তু চোখের পাপড়ি আর গাল দুটো ভেজা, মাঝে মাঝে আবার গায়ে ঝাঁকুনিও দিচ্ছে। নিশান তার জামাইবাবুর পাশে গিয়ে আরাম করে বসে দোলাকে বলল, ওকে জিজ্ঞাসা করতো ওর বাড়ির জন্য মন খারাপ করছে কিনা, তাহলে দিয়ে আসি ওকে এলেঙ্গা, তাও কান্নাকাটি দেখতে পারবো না। এলেঙ্গা দিয়ে আসার কথা শুনে আখির গা ঝাঁকুনি থেমে গেল তৎক্ষণাৎ। দু হাতে ফটাফট মুছে নিল পুরো মুখ। দোলাকে বলল, আমি কোথাও যাব না দি ভাই, আমি আর কাঁদবো না। দোলা আখির হাত ধরে বসে এতক্ষণে দুজনের মধ্যকারের বিষয়টা বুঝতে চেষ্টা করছিল। কাল থেকেই তার মনে হচ্ছিল নিশান আর আখির মাঝে ঠিকঠাক চলছে না সব। যাকে বিয়ে করার জন্য পুরো পরিবারের সাথে লড়ে গেল, তাকে পাওয়ার পর কেন এমন অবহেলা করছে তা ঠিক বুঝে উঠতে পারল না দোলা। সমস্ত সংকোচ শূন্য হয়ে নিশানকে জিজ্ঞাসা করলো কেন সে এমন করছে। ঠিকঠাক কথা বলা তো দূর, যেখানে আখির উপস্থিতি থাকছে সেখানে পাও রাখছে না সে।
দোলার বর নীরবও জানতে চাইল নিশানের এমন ব্যবহারের কারণ। নিশান সবার প্রশ্ন চুপচাপ শুনে কাঠখোট্টা জবাব দিল, তোদের প্রশ্নের উত্তর আখি নিজেই ভালো দিতে পারবে, জিজ্ঞাসা কর ও কি করেছে। আর হ্যাঁ, ও যদি ঠিকঠাক বলতে পারে যে ওর এতগুলো ভুলের মধ্যে কোন ভুলের জন্য আমি রেগে আছি, তাহলে আমি আর রেগে থাকবো না, ভুলে যাব সব। এই আমি বসলাম, এবার ওকে ও নিজের মুখ দিয়ে বলতে বল, গত 1 মাস আগে থেকে বিয়ে পর্যন্ত ও কি কি করেছে, 1 মাসের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিতে বল, একটু কিছুও যেন বাদ না যায়। আখি অশ্রু ভেজা চোখের পাতা তুলে চাইল নিশানের দিকে, চোখে চোখ পড়ে যাওয়ায় আবারও নামিয়ে নিল দৃষ্টি। ড্রয়িং রুমের সবার নজর এখন আখির দিকেই। আখি আমতামতা করে বলল, আমার দিকে সবাই এভাবে তাকিয়ে থাকলে আমি কথা বলতে